মা, মা, আমি আর উঠতে পারছি না। আমার ডানাগুলোতে ভীষণ ব্যথা করছে। আমার খুব তেষ্টাও পেয়েছে মা। গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ সোনা, জানি তোমার তো এত দূরে ওড়ার অভ্যেস নেই, তাই তোমার কষ্ট হচ্ছে। আরো একটু এগিয়ে চলো, সামনেই মনে হচ্ছে একটি নদী রয়েছে। ওখান থেকে আমরা জল পান করে নেব, আর একটু বিশ্রামও নিয়ে নেব। একথা বলে তারা দুজনে আবারও উঠতে থাকলো। কিছু দূর গিয়ে সামনে একটি নদী দেখতে পেল। দুজনে সেই নদীর সামনে এসে বসলো। সেখান থেকে চিংকি ও মুন্নি দুজনেই জল পান করে বিশ্রাম নিচ্ছিল। মা, দেখো জঙ্গলটা কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। হ্যাঁ সোনা, তুমি ঠিকই বলেছ। আমাদের আগের জঙ্গল থেকে এই জঙ্গলটা অনেক বেশি সুন্দর। চারিদিকটা কেমন যেন ভরা ভরা লাগছে। মা, মনে হয় এই জঙ্গলে খাবারেরও অভাব হবে না। চলো মা, আমরা এখানেই বাসা বানিয়ে থাকি। হ্যাঁ, এই জঙ্গলটা আমারও ভীষণ ভালো লেগেছে, কিন্তু এখানের কিছুই তো চিনি না। এখানকার নিয়ম কানুনও তো কিছুই জানি না। তারা মা ও মেয়ে দুজনেই কথা বলছিল। ঠিক তখনই নদীর পাড়ে বিট্টু ও তার বউ রুনু পায়রা জল খেতে আসলো। দেখো রুনু, ওখানে একটা পাখি তার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। ওদের তো এই জঙ্গলে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। মনে হয় ওরা এখানে নতুন এসেছে। আমারও তাই মনে হচ্ছে। চলো তো ওদের কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি ওরা কোথার থেকে এসেছে। তোমরা কি এই জঙ্গলে নতুন? তোমাদের তো আগে কখনো দেখিনি। আমার নাম মুন্নি, আর এ আমার মেয়ে চিঙ্কি। আমরা এ জঙ্গলে আজই আসলাম। আগে যে জঙ্গলে আমরা থাকতাম সেখানে খাবারের অভাব দেখা দিয়েছে, তাই নতুন জঙ্গলের খোঁজ করতে করতে আমরা এই জঙ্গলে এসে পড়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। আমাদের জঙ্গলে তোমাদের স্বাগতম। আমার নাম বিট্টু, আর এ আমার বউ রুনু। তোমাদের সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লেগেছে বিট্টু দাদা। কিন্তু আমি এই জঙ্গলের কিছুই চিনি না, কোনো নিয়ম কানুনও জানি না। তোমরা যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে আমার ভীষণ উপকার হতো। আর একটু পর সন্ধে হয়ে রাত হয়ে যাবে। এই অবস্থায় তুমি তোমার মেয়েকে নিয়ে কোথায় থাকবে? তাই আজকের রাতটা চলো আমাদের বাসায় কাটাবে। প্রত্যেকদিন সকালে খাবার খুঁজতে যাওয়ার আগে আমাদের পাখিদের একটি সভা বসে। সকালে ওই সভায় তোমাকে নিয়ে যাব, সবার সাথে পরিচয় করিয়ে দেব। এখন চলো আমাদের বাসায়, রাতটা ওখানেই কাটাবে। একথা বলে রুনু পায়রা মুন্নি ও চিংকিকে তাদের সাথে তাদের বাসায় নিয়ে গেল। মধুবন জঙ্গলের একটি নিয়ম ছিল। জঙ্গলের সকল পাখিরা খাবার সংগ্রহ করতে যাবার আগে তারা একটি স্থানে এসে বসে। সেখানে আলাপ আলোচনা চলে। কোনো সিদ্ধান্ত নিলে তারা সকলে একসাথে সেটা নিয়ে আলোচনা করে। প্রত্যেক দিনের মতো আজও সেখানে সভা বসেছে। কি রে রানু, আজ বিট্টু ও রুনুটা আসতে এত দেরি করছে কেন? ওরা তো এত দেরি করে না। কি জানি মিনু মাসি, আমিও তো সেই একই কথা ভাবছি। এসব কথা বলতে বলতে বিট্টু ও রুনু পায়রা দুজনেই সেই সভাতে এসে হাজির হলো, এবং তার পিছু পিছু মুন্নি ও তার মেয়ে চিংকি এসে তাদের পাশে বসলো। কি রে রুনু, আজ তোদের এত দেরি হলো? আর এই নতুন পাখিটাই বা কে? তোদের বাড়ি বেড়াতে এসেছে নাকি? মিনু মাসি, এর নাম মুন্নি, আর এটি ওর মেয়ে চিংকি। কালই ওরা এই জঙ্গলে এসেছে। নদীর পাড়ে ওদের সাথে আমাদের দেখা হয়েছে। ওদের জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে, তাই ওরা সেখান থেকে চলে এসেছে নতুন জঙ্গলের খোঁজে। আমি মুন্নিকে বলেছি আজকে সবাই নিয়ে এসে সকলের সাথে পরিচয় করিয়ে দেব। আরে, এ আবার কোন উটকো ঝামেলা আসলো আমাদের জঙ্গলে? এমনি পাখিদের অভাব নেই, তারপর আবার এই নতুন আপদ। কি গো কালু, তুমি কিছু বলো। হ্যাঁ মিনু মাসি, চিনি না জানি না, কোথার থেকে এসেছে, এসব না জেনে ওকে এখানে থাকতে দেওয়াটা ঠিক হবে না। আমি এই জঙ্গলে নতুন, এখানে কিছুই চিনি না।
তোমরা যদি আমাকে থাকতে না দাও তাহলে আমার এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? আমরা দুজনে ছোট্ট একটি বাসা করে জঙ্গলের একপাশে থেকে যাব। দেখো, কারোর কোনো অসুবিধা হবে না। মুন্নির মিষ্টি গলার কথাগুলো সবার সকলের মন জয় করে নিল, একমাত্র গৌরী ও কালুকাক ছাড়া। মিনু মাসি, আমাদের উচিত মুন্নিকে এই জঙ্গলে থাকতে দেওয়া, কারণ জঙ্গলে সকলেরই থাকার অধিকার আছে। রানুর কথায় জঙ্গলের সকল পাখি রাজি হলো, শুধু কালু ও গৌরী ছাড়া। তাই কালু ও গৌরী সভা থেকে চলে গেল। এই যে মুন্নি, তোমার জঙ্গলের যেই স্থান পছন্দ হয় তুমি সেখানেই বাসা বানিয়ে থাকতে পারো, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আর কালু ও গৌরীর কথায় কিছু মনে করো না, তুমি নতুন তো, তাই ওরা তোমাকে মানতে পারছে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে আজ সভা এখানেই শেষ হলো। মুন্নি, তুমি কি যাবে আমাদের সাথে খাবার জোগাড় করতে? রুনু দিদি, আজ আমাকে বাসা বানাতে হবে। গতকাল তো তোমাদের বাসাতে ছিলাম, কিন্তু আজকে বাসা না বানালে মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো? আর বাসা বানানোর জন্য ভালো স্থানও তো খুঁজতে হবে আমাকে। মুন্নি, আমার বাসার পাশেই তুমি বাসা বানাতে পারো, জায়গাটা ভালো। চলো তাহলে তোমাকে জায়গাটা দেখিয়ে দিই। একথা বলে তারা সকলে যে যার কাজে চলে গেল। মুন্নি, তুমি এই ডালে তোমার বাসা বানাও, পাশেই আমার বাসা আছে। কোনো অসুবিধা হলে বিপদে আপদে তোমাকে সাহায্য করতে পারবো। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। তুমি তোমার বাসা তৈরি করবার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসো, আর আমি তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসবো। এই বলে রানু পাখি সেখান থেকে চলে গেল খাবার জোগাড় করতে। এদিকে মুন্নি ও চিংকি বেরিয়ে পড়লো তাদের বাসা তৈরির জন্য প্রয়োজনীয় জিনিস আনতে। কালু, ওই পাখিটাকে আমার সহ্য হচ্ছে না, উড়ে এসে জুড়ে বসতে চাইছে আমাদের এই জঙ্গলে। আর সবাই ওকে নিয়ে কেমন আদিক্ষেতা করছে, সেই তো আবার আমাদের খাবারেই ভাগ বসাবে। আরে গিন্নি, তুমি এত রাগ করছো কেন? থাকুক না, ওই ছোট পাখিটার কি বা ক্ষমতা যে ও আমাদের খাবারে ভাগ বসাবে? আজ পর্যন্ত কোনো পাখি পারলো না আমাদের খাবারে ভাগ বসাতে, আর ওই ছোট পাখিটা, আহ হা হা। এই বলে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকলো। এদিকে মুন্নির বাসা তৈরির কাজ প্রায় শেষ। রানুও তাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে। মুন্নি, তুমি তো খুব সুন্দর মজবুত বাসা বানিয়েছো। হ্যাঁ রানু দিদি, আমি এই বাসা তৈরির কাজ আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। নাও মুন্নি, তোমাদের জন্য কিছু খাবার। যাও, তোমরা তোমাদের বাসায় যাও, আমিও আমার বাসায় যাচ্ছি। রানু দিদি, অনেক অনেক ধন্যবাদ আমার এত উপকার করবার জন্য। কাল থেকে আমি যাব তোমাদের সাথে খাবার জোগাড় করতে। ঠিক আছে মুন্নি, যাও, আজকে বাসায় গিয়ে বিশ্রাম করে নাও। কালকে সকালে আমরা আবার বেরোবো। পরের দিন সকালবেলা রানু, মুন্নি, বান্টি ও পিকলু বেরিয়ে পড়লো খাবার জোগাড় করতে। তারা উঠতে উঠতে একটি বড় আম গাছের পাশ দিয়ে যাচ্ছিল। আম গাছটির পাকা আমের গন্ধে চারিদিক ভরে উঠেছিল। রানু দিদি, ও রানু দিদি, একটু দাঁড়াও। কি হয়েছে মুন্নি? রানু দিদি, এই আম গাছটিতে তো কত আম হয়ে রয়েছে, তাহলে তোমরা এখান থেকে আম না নিয়ে উড়ে চলে যাচ্ছ কেন? আমার চিংকিটা আম খেতে বড্ড ভালোবাসে। দাঁড়াও, আমি এখান থেকে কটা আম নিয়ে নিই। দাঁড়াও মুন্নি, খবরদার, একদম যেও না ও গাছের সামনে। এটি একটি বিষাক্ত আম গাছ, যার আম খেলে তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে। এই আম গাছের আম দেখতে সুন্দর ও এর গন্ধ প্রত্যেক পাখিকেই মোহিত করে, কিন্তু এর আম খুবই বিষাক্ত। যেই এই আম গাছের প্রতি আকৃষ্ট হয়ে এই আম খেতে এসেছে, সেই সঙ্গে সঙ্গে মারা গেছে। ভুল করেও এই আম গাছের দিকে তাকিও না, চলো এখন এখান থেকে। মুন্নি মনে মনে ভাবতে লাগলো, যে ফলের এই দারুণ মিষ্টি গন্ধ, তার মধ্যে এই বিষ থাকতে পারে? চলো মুন্নি,
আমাদের এখনো অনেক দূর যেতে হবে। যাই হোক, মুন্নি আর কোনো কথা না বাড়িয়ে তাদের সাথে চলে গেল। বেশ কয়েকদিন পর একদিন মুন্নি রানু পাখির বাসায় গেল। রানু দিদি, আজ খাবার আনতে যাবে না? না মুন্নি, আজ আমার শরীরটা ভালো নেই। ও আচ্ছা, তুমি তাহলে বাসায় থাকো, আজ আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। এই বলে মুন্নি বাসা থেকে বেরিয়ে গেল। আজ মুন্নি একাই বেরিয়ে পড়লো খাবার খুঁজতে। উঠতে উঠতে সেই বিষাক্ত আম গাছের পাশ দিয়েই যাচ্ছিল। যেতে যেতে মুন্নি আম গাছটির দিকে তাকিয়ে দেখে একটা বিষয় ভীষণ অবাক লাগলো। মুন্নি উড়ে এসে সেই গাছটির কাছে এসে বসলো। গাছটির দিকে তাকিয়ে মুন্নি নিজে নিজেই বলতে লাগলো, সেদিন তো দেখলাম গাছটিতে কত পাকা আম রয়েছে, কোনো পাখি নাকি গাছটির ফল খায় না, তাহলে গাছটিতে এখনো এত কম আম কেন? আর আম যদি পচে মাটিতেই পড়ে থাকতো, তাহলে মাটিতে তো আমের খোসা বা আমের আটি কিছু থাকতো, কোথায় গেল? কিছু তো একটা রহস্য আছে এই আম গাছটিকে ঘিরে। এসব কথা ভাবতে ভাবতে মুন্নি বাসায় ফিরছিল। মুন্নি কালু কাকের বাসার পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখন সেই আমের মিষ্টি গন্ধ মুন্নির নাকে ভেসে আসলো, যেটি মনে হচ্ছিল কালু কাকের বাসার মধ্যে দিয়েই আসছিল। আরে, এই তো সেই আমের গন্ধ, কিন্তু কালু দাদার বাসার মধ্যে দিয়ে গন্ধটা আসছে মনে হচ্ছে। যাই তো দেখি ব্যাপারটা কি। মুন্নি উঁকি মেরে কালুর বাসার ভিতরে দেখতেই দেখলো কালু ও গৌরী হাসি ঠাট্টা করছে আর আম খাচ্ছে, কিন্তু তাদের কিছুই হচ্ছে না। গিন্নি, সত্যি করে বলো তো, এত বুদ্ধি তুমি কোথায় রাখো? ঠাট্টা করো না আমার সাথে। আজকে আমার জন্যই তো ওই গাছের আম খেতে পারছো। হ্যাঁ গিন্নি, তুমি তো আমাকে বলেছিলে এমন একটি বিষ নিয়ে আসতে, যেটি কোনো গাছের গোড়ায় ঢেলে দিলে গাছটি পুরো বিষাক্ত হয়ে যাবে, আর তার ফল কোনো পাখি খেলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। আমিও তো সেই মতো সেই দূরের জঙ্গল থেকে এমন একটি বিষ নিয়ে আসি, আর ভোর হওয়ার আগে ওই গাছের গোড়ায় দিয়ে আসি। তাই তো সারাদিন গাছটির ফল বিষাক্ত হয়ে থাকে, আর এই বিষের প্রকোপ মাত্র 12 ঘন্টাই থাকে। তাই বিষ ছেড়ে গেলে সবার অলক্ষ্যে গিয়ে আমরা আমাদের জন্য আম নিয়ে আসি, আর কেউ কিছু জানতেও পারে না। তাই তো এত মিষ্টি আম শুধু আমাদের পেটেই যাচ্ছে। ও, আম বিষাক্ত হওয়ার রহস্য তাহলে এই। আমাকে কিছু একটা ভাবতে হবে, যাতে কালু দাদা ও গৌরী দিদির এই ষড়যন্ত্র সবার সামনে চলে আসে। তাই মুন্নি তাড়াতাড়ি উড়ে গিয়ে রানু পাখির বাসায় চলে গেল। সেখানে গিয়ে রানু পাখিকে সবটা জানালো। তারপর সেখান থেকে রানু ও মুন্নি প্রত্যেকটা পাখির কাছে গিয়ে বিষয়টা জানালো। সবাই মুন্নির কথা শুনে কালু ও গৌরী কাকের ওপর ভীষণ রেগে গেল। ভোর হওয়ার আগেই প্রত্যেকটা পাখি আম গাছের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কালু কাক কখন আসে। বেশ কিছুক্ষণ পর কালু কাক একটি বোতল নিয়ে উড়ে আসছিল। এসে গাছটির গোড়ায় যেই বৃষ্টি ঢালতে যাবে অমনি প্রত্যেকটা পাখি বেরিয়ে আসলো। কি রে কালু, তুই এখানে কি করছিস? না মিনু মাসি, মানে মানে আমি এখানে, মানে কি মানে মানে করছিস? মানে বই এনে দেবো নাকি? কালু দাদা, তুমি আর গৌরী দিদি এত বড় স্বার্থপর, জঙ্গলের কাউকে আম খেতে দেবে না বলে তোমরা এত বড় ষড়যন্ত্র করেছো। তুমি কি জানো এই ষড়যন্ত্রে কত পাখি তাদের জীবন হারিয়েছে? তোমাদের দরকার উচিত শিক্ষা পাওয়ার। চল সবাই সভাতে, ওখানেই আলোচনা হবে কালু ও গৌরীকে কি শিক্ষা দেওয়া যায়। সকলে সভাতে উপস্থিত হয়। কালু ও গৌরীও আসে। শোন কালু, তুই আর তোর বউ যা অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। যে জঙ্গলে থেকেছিস সেই জঙ্গলেরই ক্ষতি করেছিস। তাই সকলের মত নিয়ে তোদেরকে এই জঙ্গল থেকে নির্বাসন করা হলো। এই জঙ্গল থেকে এক্ষুনি বেরিয়ে যাবি তোরা, আর কোনোদিন এই জঙ্গলে ফিরবি না। মিনু মাসি,
আমাদের ক্ষমা করে দাও মিনু মাসি, আমরা আর এই কাজ করব না।